ডিয়ার ভিউয়ার্স, সপ্তম পে কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। আপনারা হয়তো শুনেছেন এবং কিছু খবর জেনেওছেন, কিন্তু এই বিজ্ঞপ্তিতে আসলেই কি আছে, টার্মস অফ রেফারেন্স কি দেওয়া হয়েছে, কেন্দ্রের পে কমিশন কি আমাদের এই রাজ্যে সরাসরি লাগু হয়ে যেতে পারে, এরকম কিছু সম্ভাবনার কথা কিন্তু এই বিজ্ঞপ্তিতে আছে। কতদিনের সময়সীমা রয়েছে সে ব্যাপারে তো আপনারা বারবার সরকার এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুনেছেন বা শুনছেন। তো একেবারে অফিসিয়াল নোটিশ নিয়েই আজকে আমরা দেখব যে টার্মস অফ রেফারেন্স এবং কমিটি গঠন যে রেজুলিউশন হয়েছে সেখানে কি বলা হয়েছে, এবং এই পে কমিশন সিক্সথ পে কমিশনের থেকে কীরকমভাবে আলাদা এবং কতটা এটা উচ্চাকাঙ্ক্ষী হতে পারে সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে। তো চলুন ফার্স্ট আমরা দেখি প্রথমেই যে পার্থক্যটা আছে সিক্সথ পে কমিশন এবং সেভেন্থ পে কমিশনের মধ্যে, সেটি হচ্ছে সময়। সিক্সথ পে কমিশনে পরপর নোটিশ বেরিয়েছে, প্রত্যেকটি টার্মস অফ রেফারেন্সের পরে আবার সেটাকে রিভাইজ করা হয়েছে, করিজেন্ডাম দেওয়া হয়েছে, কমিটি গঠন হয়েছে, বিভিন্ন সময়ে সময়ে এক একটা করে অফিসিয়াল নোটিশ কিন্তু হয়েছে। কিন্তু আমরা সেভেন্থ পে কমিশনের ক্ষেত্রে দেখলাম একসাথেই একই ডেটে রেজুলিউশনে কমিটি গঠন হলো এবং সাথে সাথে টার্মস অফ রেফারেন্স দিয়ে দেওয়া হলো, এবং এই তারিখ মানে এই যে 22শে জুলাই 2026 থেকে আগামী 6 মাসের মধ্যে এই কমিটি তাদের রিপোর্ট দেবে, এরকমই একটা বিধান রইল, যদি অবশ্যই এটাকে এক্সটেন্ড করা যায়। কিন্তু আপনারা নিশ্চয়ই শুনেছেন মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এটা যত তাড়াতাড়ি সম্ভব লাগু করা যায় আমরা চেষ্টা করছি। ফলে এ সম্পর্কে আমরা আশা রাখতেই পারি হয়তো কমিশনের যে 6 মাসের ব্যাপারটা সেটা হয়তো থাকবে, এবং আরও কিছু এর সাথে সাথেই এই সমস্ত কথাবার্তার সাথে সাথেই আরও কিছু আশাব্যঞ্জক কথা বা কিছু আশার ব্যাপারটা থেকে যায়, সেটা চলুন আমরা টার্মস অফ রেফারেন্সের বক্তব্য থেকে একটু ধারণা নিতে চেষ্টা করব। তো এখানে প্রথমত সিক্সথ পে কমিশনে থেকে এটা একটুখানি আলাদা এরকম যে এখানের যে দৃষ্টিকোণ, সরকারের দৃষ্টিকোণ, সরকার কি চাইছে কমিশনের কাছে, সেটার প্রথমেই একটা জায়গায় ধরা পড়ে। তো সেই জায়গাটায় আছে, দেখুন কমিশনকে বলা হচ্ছে যে টু এক্সামিন দ্য কন্ডিশনস অফ দ্য সার্ভিস in respect of the above categories of employees and suggest an emolument structure conducive to, এইখানে পয়েন্টটা দেখুন, এই কতগুলি কথা লেখা হয়েছে যেটা সিক্সথ পে কমিশনে মোস্ট প্রবাবলি ছিল না। অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেন ট্যালেন্ট ইন গভর্নমেন্ট সার্ভিস। সিক্সথ পে কমিশনে কি কি ওয়ার্ড ব্যবহার করা হয়েছিল? সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এফিসিয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন। দেখুন দৃষ্টিকোণই আলাদা। দৃষ্টিকোণটা ওখানে ছিল সরকারের সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশন এফিসিয়েন্টলি যাতে চলে তার দৃষ্টিকোণ থেকে। দেখুন এখানেও পরেরটায় ইমপ্রুভিং পিপল ওরিয়েন্টেশন, সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এফিসিয়েন্সি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু এখানে সেভেন্থ কমিশনে বলা হলো টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেন ট্যালেন্ট এবং এই সার্ভিসটার প্রতি যাতে ট্যালেন্টেড পিপুলরা অ্যাট্রাক্ট হয় এই গভর্নমেন্ট সার্ভিসের প্রতি, তার এমন কিছু করুন যাতে করে এটার একটা মর্যাদা থাকে। তো এবং আরও কি, রেসপন্সিবিলিটি ইন দ্য ওয়ার্ক কালচার অ্যান্ড এনশিওর এ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এই কথাগুলো কিন্তু ভাইটাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট। আরও একটা মারাত্মক গুরুত্বপূর্ণ চেঞ্জেস যেটা সেভেন্থ পে কমিশনে করা হয়েছে, রিকমেন্ড করা হয়েছে, মানে সেভেন্থ পে কমিশনকে এক্সামিন করতে বলা হচ্ছে, সেটা কিন্তু খুব মারাত্মক, যেটা কিন্তু সিক্সথ পে কমিশনে একেবারেই আউট করে দেওয়া হয়েছিল, এবং যার ফলশ্রুতি হিসাবে আমরা জানি যে রোপা বেরিয়েছিল সেই রোপা কিন্তু একেবারেই সরকারি কর্মচারীদেরকে একটা পথে বসিয়ে দেওয়ার মতো জায়গায় কিন্তু ফেলে দিয়ে গিয়েছিল। তো কিন্তু সেভেন্থ পে কমিশনে এই বিধানটা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে টু রিভিউ দ্য ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড রিকমেন্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন ফর দ্য প্রপোজড পে স্ট্রাকচার। দেখুন এখানে তো ডিয়ারনেস অ্যালাউন্স কিন্তু কথা বলা হলো, তার সাথে আরও মারাত্মক এবং গুরুত্বপূর্ণ যে কথাটা, যেটা রিকমেন্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন,
ফর দ্য প্রপোজড পে স্ট্রাকচার, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন মানে এখানে পার্সেন্টেজের হিসাবেও হতে পারে, আবার এমনও তো হতে পারে যে পে কমিশন, যে কমিশনটা বসছে সেই কমিশন হয়তো এমন কিছু বিধান যেখানে একটা টাইম লিমিট যেমন কেন্দ্রের থাকে যে প্রতি বছরে 2বার, তো এরকম যদি টাইম লিমিট ডিয়ারনেস অ্যালাউন্স পে করার বাধ্যবাধকতা রেখে দেয় তাহলে সেটাও একটা কিন্তু ভালো পয়েন্ট হতে পারে। সরকার কিন্তু এই হাতটা বেঁধে দেয়নি, সরকার তাকে কমিশনকে বলেছে যে রিভিউ করুন ডিয়ারনেস অ্যালাউন্স এবং আপনারা রিকমেন্ড করুন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন, অলসো টু রিভিউ এক্সিস্টিং স্পেশাল অ্যালাউন্সেস অ্যান্ড আদার অ্যালাউন্সেস, এই অ্যালাউন্সগুলোকেও রিভিউ করতে বলেছে এবং সেখানে একটা র্যাশনালাইজেশন ফর্মুলা আনতে বলেছে যে র্যাশনালাইজ করুন যাতে করে মাল্টিপ্লিসিটি অফ অ্যালাউন্স না হয়, একটা অ্যালাউন্স পেলেন আবার তারপরে আরও একটা অ্যালাউন্স, এরকম মাল্টিপ্লিসিটি না হয়ে একটা র্যাশনালাইজড অ্যালাউন্সেস যাতে পান কর্মীরা সে ব্যাপারে তারা রিভিউ করে দেখবেন। আরও একটা ব্যাপার যেটি যে রিকমেন্ড দ্য মোড অফ ইনিশিয়াল পে ফিক্সেশন, ইনিশিয়াল পে ফিক্সেশনের মোডটাকে রিকমেন্ড করতে বলেছে, মোড অফ রিভিশন অফ পেনশন। এমনকি এই যে আর একটা পয়েন্ট যেটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যারা পেনশনার বা ফ্যামিলি পেনশনার যারা ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটে এই বেনিফিটটা পেয়ে থাকেন তাদের মেডিকেল বেনিফিটসটা কিন্তু রিভিউ করার কথা বলা হয়েছে। তাদের মেডিকেল বেনিফিটস রিভিউ করার কথা বলা হয়েছে মানে সেখানে এমন কি থাকতে পারে যে সেখানে মেডিকেল বেনিফিটস তার রিটায়ার্ড পার্সনদের একটা যারা এক্সিস্টিং পার্সন আছেন, এক্সিস্টিং কর্মচারী আছেন তাদের থেকে আলাদা হতে পারে। এবং সাথে সাথে যেটা বলছিলাম যে 8th সেন্ট্রাল পে কমিশন, যেটা কিন্তু সেন্ট্রালের যে পে কমিশন বসেছে তার রিপোর্ট এখনও বেরোয়নি, সেই 8th সেন্ট্রাল পে কমিশন কিন্তু সরাসরি কি লাগু হয়ে যেতে পারে, হ্যাঁ সে সম্ভাবনাও দেওয়া আছে বা রাখা আছে। দেখুন, দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া on the recommendations of the 8th Central Pay Commission may also be taken into consideration, মানে কি পুরো ডিসিশনটাই নেওয়া যেতে পারে, আবার তার কিছু কিছু চিন্তাভাবনাকেও নেওয়া যেতে পারে। তাই এখানে পুরোটাই যদি কমিশন 8th সেন্ট্রাল পে কমিশনকে কপি পেস্ট করে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, এবং অসুবিধা তো নেই, এবং সরকার বলছে, দেখুন এটা সরকার না বললেও কমিশন করতে পারে, সেটার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকে না। কিন্তু যখন এখানে এই অফিসিয়াল নোটে সরকারি তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা 8th সেন্ট্রাল পে কমিশন কনসিডার করতে পারেন, এবং যে সম্ভাবনার কথা বলছিলাম যেখানে বারবার বিভিন্ন তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব লাগু করা যায় তার চিন্তাভাবনা করা হচ্ছে, তাহলে দেখুন এবং এখানে 8th সেন্ট্রাল পে কমিশনকে কনসিডার করার কথা বলা হচ্ছে, তাহলে দুটোকে যদি আপনারা একসাথে ভাবেন তাহলে খুব পসিবিলিটি আছে, মানে প্রায় হাই চান্স আছে যে 8th সেন্ট্রাল পে কমিশনের প্রায় বেশিরভাগটাই মানে প্রায় 90%-এর অ্যাবাভ পোর্শনটাই কপি পেস্ট হওয়ার চান্স আছে, ভেরি হাই চান্স আছে। কারণ দেখুন 6 মাসের মধ্যে এই কমিশন বসে তার রিপোর্ট তৈরি করে সরকারের হাতে তুলে দেবে, এই ব্যাপারটা করার ক্ষেত্রে খুব সহজ হবে যখন 8th সেন্ট্রাল পে কমিশনের রিপোর্টটিকেই এখানে ধরিয়ে দেওয়া হবে, কারণ তাদের একটা কাজ অলরেডি চলছে। ফলে আমার মনে হয় এই জায়গা থেকে একটা আশার সঞ্চার হওয়া উচিত বা কর্মীদের মধ্যে থাকবে, কারণ এই জায়গাতে কিন্তু 8th সেন্ট্রাল পে কমিশনকে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মানে সেখানে মানে যে ইনিশিয়াল পে ফ্যাক্টর যেটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর সেটা থাকবে, পে ফিক্সেশনের যা নিয়ম সেটা থাকছে, ডিএর যা নিয়ম সেটা থাকছে। কারণ দেখুন এখানে ডিএর ব্যাপারেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে একটা প্রপার ফর্মুলেশন করুন, সেই ফর্মুলেশন এই কমিশন আবার নতুন করে করার বা ভাবার কোনো দরকারই হবে না, তারা যদি 8th সেন্ট্রাল পে কমিশনের সিস্টেমটা বা ওই নিয়মটাকেই এখানে এনে ফেলে। এবার গভর্নমেন্ট মানবে কি না বা কি করবে সেটা পরবর্তী ব্যাপার, কতটা মানবে। তবে এই নোটিফিকেশান দেখে মনে হচ্ছে যে এটার কিন্তু একটা সারবত্তা আছে এবং এটা কিন্তু হবে। এরপরে দেখুন এই ব্যাপারটাকে 6 মাসের মধ্যে শেষ করতে বলেছে, এটা তো বলেছিলাম 6 মাসের মধ্যেই মনে হচ্ছে শেষ
হয়তো হবে যেহেতু বারবার এটা জানুয়ারিতে লাগু হবে বলা হয়েছিল, এখন থেকে 6 মাস হলে কিন্তু আপনার এটা পড়ে যাচ্ছে জানুয়ারিই হচ্ছে, হিসেব মতো জানুয়ারিই হচ্ছে, মানে ডিসেম্বরের শেষ। এটা তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিই হচ্ছে, মানে 6 মাস। তো সেই হিসাবে খুব একটা দেরি হচ্ছে না। তো যাই হোক, একেবারে কমিশনের রিপোর্ট যখন আসবে তখন বোঝা যাবে কি ব্যাপারটা আসল। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।